সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি কোভিড-19 বৈশ্বিক মহামারীতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সবাই ঘরে আছো, সুস্থ আছো, নিয়মিত লেখাপড়া নিয়ে ব্যস্ত আছো। অনেকদিন যাবৎ শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার কারণে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এ কে এম আখতার হোসেন স্যারের নির্দেশনায় আজকের এই অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে প্রতিটা অধ্যায় অনেক বিশাল। আমি বলেছিলাম একাদশ অধ্যায় 2টি পর্বে শেষ করব, কিন্তু দুঃখিত আমি শেষ করতে পারি নাই। আজকে ইনশাল্লাহ শেষ করব। আজকে আমি পর্ব 3 নিয়ে উপস্থিত হয়েছি। আমরা গত ক্লাসে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম। অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার ও কি, এবং ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা গত ক্লাসটা দেখেছ এবং বৈশিষ্ট্যগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে আমরা জানব মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বৈশিষ্ট্যগুলো এবং বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো যে অর্থনৈতিক ব্যবস্থায় ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠে, তাকে বলা হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমরা দেখব এখন। এক নম্বর, সরকারি ও বেসরকারি খাতে সহাবস্থান। তার মানে সরকারি এবং বেসরকারি, সরকারি মানে কি খাতের পাশাপাশি বেসরকারি খাতও কি করে সে খাতে অবদান রাখছে। সরকার যে খাতে অবদান রাখছে, বেসরকারি খাতে সে খাতে কি রাখে, অবদান রাখে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানা পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ বা আংশিক মালিকানা, সরকারি মালিকানা উদ্যোগ নিয়ন্ত্রণ কার্যকর করে। তবে জনসাধারণের জন্য অত্যাবশ্যক ও প্রয়োজনীয় যেমন যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা, রাজ্য যেসব সরকারি নিয়ন্ত্রণাধীন থাকে, এক্ষেত্রেও আংশিক ব্যক্তি মালিকানা উদ্যোগে উৎপাদন সরবরাহ দেখা যায়। তোমরা দেখো চিকিৎসা ব্যবস্থা, সেখানে সরকারি হসপিটালের পাশাপাশি বেসরকারি প্রাইভেট হসপিটালগুলো আছে। শিক্ষা ব্যবস্থা, সেখানে সরকারি স্কুল কলেজের পাশাপাশি বেসরকারি স্কুল কলেজ আছে। তাহলে সেখানে কি থাকছে, সরকারের পাশাপাশি বেসরকারি খাতও কিন্তু সমানভাবে অবদান রাখছে। এছাড়া মৌলিক বিকাশন শিল্প, জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বড় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, প্রধান আমদানি রপ্তানি পণ্য, শিশু খাদ্য এবং জীবন রক্ষাকারী ওষুধ ইত্যাদি গুরুত্বপূর্ণ খাতগুলো থেকে সরকারি নিয়ন্ত্রণাধীন থাকে। মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, কৃষিপণ্য, কাপড়, তৈরি পোশাক, প্রক্রিয়াকৃত খাদ্যদ্রব্য, হোটেল, রেস্তোরাঁ, ব্যক্তিগত পরিবহন ইত্যাদি ব্যক্তি মালিকানায় থাকে। 2 নম্বরে যাব আমরা প্রতিযোগিতা। শিক্ষার্থী বন্ধুরা, মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাতের প্রাধান্য থাকে বা ব্যক্তি মালিকানার প্রাধান্য থাকে। আর যেহেতু ব্যক্তি মালিকানার প্রাধান্য থাকে, সেহেতু সেখানে কি থাকে, একই দ্রব্যের একাধিক উৎপাদন বিদ্যমান থাকে। তাদের মধ্যে প্রতিযোগিতা বিরাজ করে। দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে বাজারে দ্রব্যের চাহিদা এবং যোগানের স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া বিরাজ করে। দ্রব্যের দাম এবং সামর্থ্যের উপর ক্রেতার পছন্দ এবং উদ্যোক্তার বিনিয়োগ স্থির হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো
পয়লা বৈশাখ যখন আসে তখন কি থাকে, বাজারে ইলিশ মাছের একটা মানে কি থাকে, প্রাধান্য থাকে। আর সেখানে যদি বাজারে যদি দ্রব্যের দাম মানে 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 দ্রব্যের যোগান কম থাকে, তাহলে অবশ্যই কি থাকে, ইলিশ মাছের দাম বেড়ে যায়। আবার যদি বাজারে কি থাকে, যোগান পর্যাপ্ত আছে কিন্তু মানে কি মানে চাহিদা কম, তাহলে সেখানে দ্রব্যের দাম কমে যায়। তোমরা দেখো গ্রামীণ ফোনের মানে মোবাইল ফোন কোম্পানিগুলোর কথা ভাবো, মানে আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি মানে ওই সময় কি ছিল, এক ধরনের মোবাইল ফোন কোম্পানি ছিল, গ্রামীণ ফোন ছিল। সেখানে মানে মোবাইলের দাম ছিল কি আকাশচুম্বী, এবং মানে মোবাইলের কল রেট ছিল অনেক বেশি। কিন্তু ধীরে ধীরে মানে যখন একাধিক উৎপাদক মানে কি ছিল বাজারে চলে আসছে, একাধিক কোম্পানি বাজারে চলে আসছে, ধীরে ধীরে আমরা কি করতেছি, মোবাইলের দাম কমে গেছে, আমরা প্রত্যেকের হাতে এখন মোবাইল আছে এবং মোবাইলের কল রেট অনেক কমে গেছে। তাহলে যদি একাধিক উৎপাদক থাকে তাহলে আমাদের জন্য সেটা কি হয়, সুবিধা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যাবো দেখবো 3 নম্বর হলো মুনাফা অর্জন। মুনাফা অর্জন মানে বিশ্ব অর্থনীতিতে সম্পত্তির মালিকানা, সিদ্ধান্ত, ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা এবং ব্যক্তি মালিকানা প্রাধান্য থাকে। সেহেতু সকল উৎপাদনকারীদের মূল উদ্দেশ্য থাকে কি, মুনাফা অর্জন। এমনকি রাষ্ট্রীয় মালিকানাতে আসল মুনাফা অর্জনের উদ্দেশ্য দ্বারাই পরিচালিত হয়। তবে জনকল্যাণমূলক কার্যাবলী, বিশেষত কি জনসেবামূলক অর্থনৈতিক কার্যাবলীতে মানে কি থাকে না, মুনাফা অর্জনের উদ্দেশ্য প্রায় থাকে না। সেটাও যদি আমরা কিন্তু পাঠ্যপুস্তকে বলি, কিন্তু বাস্তব অবস্থায় কিন্তু সেটা একটু ভিন্ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যাব উদ্যোক্তা ও ভোক্তারের স্বাধীনতা। যেহেতু মানে মিশ্র অর্থনীতিতে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রাধান্য, সেহেতু ব্যক্তি যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণে উদ্যোগ মানে কি করতে পারে, উৎপাদনের উদ্যোগ নিতে পারে। আর এমনকি সে নিজেও কি করতে পারে, সেই সম্পদ কি করতে পারে, ক্রয় ভোগ করতে পারে। কিন্তু মিশ্র অর্থনীতিতে এমনকি সে মানে কি করতে, একক উৎপাদক হিসেবে একচেটিয়া ব্যবসাও সে করতে পারে। কিন্তু মিশ্র অর্থনীতিতে একচেটিয়া ব্যবসার উপর সে বিধিনিষেধ আরো কিছু আছে। ফলে উৎপাদনকারীরা মানে প্রতিযোগিতামূলক ধানে দ্রব্যটি কি করে বাজারে ছাড়তে বাধ্য হয়, এতে জনসাধারণ কি হয়, উপকৃত হয়। একাধিক যদি মানে কি থাকে উদ্যোক্তা থাকে, তখন আমাদের জন্য সেটা কি হয়, সুবিধা হয়। আমরা কি করতে পারি, মানে কি মানে অত্যন্ত সহজ আমরা কি করে সেটা কি করতে ক্রয় করতে পারি। এবং কি করে উৎপাদনকারী মানে একজন ব্যক্তি কি করে সেখানে তার ইচ্ছা মতো দ্রব্য ক্রয় এবং করতে পারে। এখানে কিন্তু তার কোনো বিধিনিষেধ থাকে না, এখানে তার স্বাধীনতা আছে। তবে ক্ষেত্র বিশেষে বা দুর্যোগপূর্ণ অবস্থায় যদি কি হয়, দ্রব্যের উৎপাদন ব্যাহত হয়, তখন মানে দ্রব্যের ক্রয় বিক্রয়ে সরকার কি করতে পারে, বিধিনিষেধ আরোপ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যাব 5 নম্বরে আয় বন্টন। আমরা প্রথমেই পড়েছিলাম যখন সংজ্ঞা, সেখানে কি মিশ্র অর্থনীতিতে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সমন্বয় গড়ে ওঠে। ঠিক আয় বন্টন মানে কি হয়, ওই মানে কি বৈশিষ্ট্যের মানে কি বৈশিষ্ট্যের প্রাধান্য থাকে। মিশ্র অর্থনীতির যে অংশ ব্যক্তি মালিকানাধীন থাকে, সেখানে তার ব্যক্তি মালিকানাধীন অংশের মানে প্রধান উদ্দেশ্যই থাকে কি, সর্বাধিক মুনাফা অর্জন। আর এই মুনাফা পাওয়ার জন্য ব্যক্তি কি করে, তার দ্রব্যের দাম কম রাখার জন্য শ্রমিক তার ন্যায্য মজুরি থেকে কি করে কম মজুরি দেয়। আর এই উদ্দিত মজুরি সে কি করে উদ্যোক্তার কাছে সে মুনাফা হিসেবে সঞ্চিত থাকে। আর এখানে সে কি হয়, সম্পদের ফলে সুষম বন্টন হয় না, ফলে সমাজে কি ধরে এক ধরনের বৈষম্য বিরাজ করে। আর মিশ্র অর্থনীতির যে অংশ সরকারি মালিকানাধীন থাকে, সেখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না, থাকে কি সর্বাধিক সামাজিক কল্যাণ মানে কি করা, কামনা করা। এতে সম্পদের কি হয়, সুষম বন্টন হয়, কেউ বঞ্চিত হওয়ার উপায় থাকে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মানে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা হলো যে অর্থনৈতিক ব্যবস্থায় মানে কি ইসলামের বিধান অনুসারে পরিচালিত, তাকে বলা হয় কি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে তার বৈশিষ্ট্যগুলো দেখি আমরা। 1 নম্বর, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধান।
যারা আমরা বসবাস সেটা আমরা অবশ্যই কি করি, সেটা বিশ্বাস করি। ইসলাম মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় প্রতিটি মানে কার্যকলাপের মানে কি দিক নির্দেশনা দেওয়া আছে। সকল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় কার্যাবলীর জন্য প্রয়োজনীয় সকল নীতি, নিয়মকানুন, আইন কাঠামো কি করে আছে, লিপিবদ্ধ করা আছে। পবিত্র কোরআন এবং হাদিসে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য প্রয়োজনীয় যত রকমের দ্রব্য সামগ্রী, বস্তুসমূহ, জীবজন্তু, পরিবেশ, প্রকৃতি প্রয়োজন আল্লাহ তা সৃষ্টি করেছেন। মানুষ এসব দ্রব্য সামগ্রী, পরিবেশ ও প্রকৃতি ব্যবহার করে আরও ধর্মানুমোদিতভাবে আরও অধিক সম্পদ সৃষ্টি করতে পারবে। 2 নম্বর, সম্পদের মালিকানা। সম্পদের মালিকানা। ইসলামের সম্পদে ব্যক্তি মালিকানা স্বীকৃত, আর ব্যক্তিগত সম্পদ ব্যক্তি ইচ্ছামতো ব্যবহার ভোগ করতে পারবে এবং সেটা কি করতে, উত্তরাধিকারীকে কি হস্তান্তর করতে পারে। 3 নম্বর, উদ্যোক্তা ও উৎপাদনকারীদের পারিতোষিক প্রদান। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি একক বা গোষ্ঠীবদ্ধভাবে শরীরসম্মতভাবে যে কোনো দ্রব্য উৎপাদনের জন্য বিনিয়োগ করতে পারে এবং সে নিজেও যে কোনো দ্রব্য ক্রয় ভোগ করতে পারে। আর উৎপাদনের মূল লক্ষ্য হল হালাল বা ধর্মসম্মত দ্রব্য সেবা উৎপাদন করা এবং সর্বাধিক সামাজিক কল্যাণমুখী সুশাসন উৎপাদন ব্যবস্থা কার্যকর করা। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদে ব্যক্তির নিকট একটি নির্দিষ্ট সময়ব্যাপী সম্পদ বা অর্থ যদি স্থায়ী হয় তাহলে তাকে কি করতে হবে, তার একটি নির্দিষ্ট অংশ দরিদ্রদের মাঝে কি করতে হবে, বন্টন করতে হবে একটা জাকাত বলে। তোমরা নিশ্চয় অবশ্যই ধর্ম বই জাকাত সম্পর্কে বিস্তারিত পড়েছ। জাকাত কি মানে নিসাব পরিমাণ সম্পদ যদি অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ এবং 5.5 তোলা রূপা যদি 1 বছর কারো নিকট স্থায়ী হয় তখন তাকে তার একটা নির্দিষ্ট অংশ কি করতে হবে, গরিব মিসকিনদের দান করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন ব্যবস্থার অন্যতম প্রধান উপাদান হলো পুঁজি বা মূলধন। আর পুঁজি বা মূলধনের বিনিময়ে সুদের প্রচলন আছে, কিন্তু ইসলামে সুদকে হারাম ঘোষণা করেছে। এই অর্থ ব্যবস্থায় পুঁজিপতি তার পুঁজি বা মূলধনের মানে কি বিনিময়ের আনুপাতিক হারে সে লাভ বা লোকসানে অংশগ্রহণ করবে, আর সেখানে কি থাকবে, শ্রমিক তার ন্যায্য মজুরি মানে কি যথাসময়ে পাবে। শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বরে আমরা যাব আয় বন্টন। যেহেতু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণীয়, সেহেতু এক্ষেত্রে উৎপাদনের পারিতোষিক প্রদানে ন্যায় ও সাম্যের নীতি অনুসরণ করা হয়। এক্ষেত্রে শ্রমিককে তার ন্যায্য মজুরি যথাসময়ে পরিশোধের ব্যবস্থা করা হয়। আমাদের মানে ইসলামে বলা আছে বা আমাদের ধর্মে বলা আছে, শ্রমিককে তার গাম শুকানোর পূর্বে কি করে তার পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, মানে এখন আমরা জানবো বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। তোমরা উপনিবেশিক শাসন এবং উপনিবেশিক যুগ সম্পর্কে জানো, কারণ তোমরা নিচের ক্লাসগুলোতে পড়ে এসেছো। আমাদের মানে এই দেশকে বিভিন্ন শাসকবর্গ বিভিন্নভাবে শাসন ও শোষণ করেছেন। সেই 1757 থেকে 1947 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে যে শাসন তাকে বলা হয় উপনিবেশিক শাসন, আর এই সময়টাকে বলা হয় উপনিবেশিক যুগ। নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাদের মধ্যে মুসলিম এবং ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা ছিল সামন্ততান্ত্রিক, অর্থাৎ ভূস্বামী কেন্দ্রিক। ভূত্ব ভূমি আর মানে স্বামীত্বকে অধিকার অর্থাৎ উল্লেখযোগ্য ভূমির পরিমাণের মালিক হলে তাকে ভূস্বামী বলা হতো। আর ব্রিটিশ শাসন আমলে এই ভূস্বামীদেরকে বলা হতো জমিদার। ওই সময়ের অর্থনীতি ছিল কৃষি নির্ভর, আর একজন ভূস্বামী ছিলেন অর্থনৈতিকভাবে
কামার কুমার, জেলে, চাষি, কৃষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে কি শিক্ষক, সকল মানে তার নিয়ন্ত্রণে ছিল। পাকিস্তান প্রতিষ্ঠার পর যখন জমিদারি প্রথার উচ্ছেদ হয়, তখন জমিদারি প্রথার উচ্ছেদ হয়, তখন মানে কি গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হয়। মানে জমিদারি প্রথার ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি জমিদারি প্রথার প্রভাবও বেশ কিছুদিন ছিল। পাকিস্তান প্রতিষ্ঠার প্রায় শেষ পর্বে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রাধান্য লাভ করে পরে কিছু কিছু সম্পদ, মানে রাষ্ট্রের মানে মুসলিমের সম্পদ, মানে কি কিছু সংখ্যক ব্যক্তির হাতে কুক্ষিগত হয়ে যায়। তারা কি করে বড় বড় শিল্প কারখানা, পরিবহন, শিক্ষা, চিকিৎসা, আমদানি রপ্তানি ইত্যাদি তাদের নিয়ন্ত্রণে ছিল। তারা ছিল কি অবাঙালি মালিক ছিল। যখন 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি করি, স্বাধীনতা অর্জন করি, তখন এই অবাঙালি মানে কি মালিকরা তারা নিজ দেশে চলে যায়। তখন এই প্রতিষ্ঠানগুলো সরকারি নিয়ন্ত্রণে চলে আসে। যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনীতি, মানে ভঙ্গুর অর্থনীতিতে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ সম্মুখীন হয়। তারপরও সরকার কি করে চেষ্টা করে ওই খাতগুলো থেকে কি করে অবদান রাখার জন্য, আয় করার জন্য। কিন্তু দক্ষ জনবল, দক্ষ জনশক্তি, দক্ষ প্রশাসকের অভাবে কিন্তু সরকার বারবার কি হয় লোকসানের সম্মুখীন হয়। তারপর সরকার বেসরকারি খাতকে কি করে সম্প্রসারণের উদ্যোগ নেয়। 90-এর দশক পেরিয়ে আজ পর্যন্ত সে বেসরকারি খাত কি হচ্ছে চলে আসছে। বর্তমান বিশ্বের সাথে মানে তাল মিলিয়ে চলার লক্ষ্যে মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। কিছু কিছু ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের মানে কি সমন্বয়ে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হচ্ছে। সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপক সংস্কার ও পরিবর্তন সাধিত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এই আলোচনা থেকে আমরা বলতে পারি যে বাংলাদেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রাধান্য সহ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা খাতা নিয়ে নাও। আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে ধরব। তোমরা লিখে নাও, লিখে এবং বাড়িতে এগুলো সেগুলো প্র্যাকটিস করো। যেমন সম্পদ কাকে বলে? সম্পদ কাকে বলে? কত প্রকার, প্রকার ও কি কি? জাতীয় সম্পদ কাকে বলে? এর অপচয় রোধে করণীয় কি? 2 নম্বর, সংরক্ষণ বলতে কি বোঝো? কি বোঝো? 3 নম্বর। 4 নম্বর, ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 5 নম্বর, মুক্তবাজার অর্থনীতি কি? 6 নম্বর, গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয় কেন? ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা
বাসায় প্র্যাকটিস করলে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন তোমরা ভালো করে লিখতে পারবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।